এটা হলো ইরানের নাতানজ পারমাণবিক গবেষণা কেন্দ্র, তেহরান থেকে যার দূরত্ব মাত্র 300 কিলোমিটার। এই গবেষণা কেন্দ্রের একটাই উদ্দেশ্য, ইরানের জন্য একটা পারমাণবিক বোমা তৈরি করা। কিন্তু এই সময় ইরানের উপর কড়া নজর রাখছিল পশ্চিমা বিশ্ব। তাই ইরান লোকালয় থেকে দূরে মরুভূমির মধ্যে 25 ফুট কংক্রিটের মোটা চাদরের নিচে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি তৈরি করেছিল। এই ফ্যাসিলিটি এতটাই সুরক্ষিত যে এখানে একটা মাছিও প্রবেশ করতে পারত না। এদিকে ইসরায়েলের সাথে যতই ইরানের কনফ্লিক্ট বাড়ছিল, ততই দ্রুত গতিতে ইরান এই গবেষণার কাজ করছিল। এমনকি একটা বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইরানের সায়েন্টিস্টরা। কিন্তু যখনই এই খবর আমেরিকা এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থার কাছে পৌঁছায়, তখন তারা এমন কিছু করে যা কখনো ইরান স্বপ্নেও ভাবতে পারেনি। Tyrants of Tehran from acquiring nuclear weapons. যা ইরানের নিউক্লিয়ার গবেষণাকে কয়েক দশক পিছিয়ে দিয়েছিল। তো প্রশ্ন হলো, ঠিক কি এমন করেছিল ইসরায়েল এবং আমেরিকার গুপ্তচররা? তো আপনাদেরকে বলে দেই, এটা কোনো এমন মিশন নয় যেখানে গোলা বারুদ বা স্পাই এজেন্ট গিয়ে কাউকে গুপ্ত হত্যা করেছিল। বিশ্বের ইতিহাসে আজ পর্যন্ত যতগুলো স্পাই মিশন হয়েছে, তার মধ্যে এটা ছিল সবথেকে ভয়ানক অ্যাটাক, যেখানে একটাও গুলি না চালিয়ে ইসরায়েল এবং আমেরিকা তাদের মিশন কমপ্লিট করেছিল। এমনকি বছরের পর বছর ধরে ইরান তার টেরও পায়নি। একটা এইচডি ছবির থেকেও ছোট্ট ফাইল, যাতে কিছু লাইনের কোড লেখা ছিল, যার সাইজ ছিল মাত্র 500 কেবি। কিন্তু এই ছোট্ট ফাইলটাই ইরানের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। এই পর্যন্ত শুনে আপনি হয়তো ভাববেন আমি কোনো কম্পিউটারের ভাইরাসের কথা বলছি, কিন্তু না, আমি বলছি একটা স্পাই ক্রিমির কথা। টেকনিক্যাল টার্মে যাকে বলা হয় কম্পিউটার ওর্ম, যেটা 2 কিলোমিটার দূর থেকে তার টার্গেটকে ডিস্ট্রয় করে দিতে পারে। এটা এতটাই ভয়ানক যে নিজে থেকেই নিজের টার্গেটকে খুঁজে নিতে পারে। আর জানলে হয়তো আপনিও হতবাক হবেন, এটা নিজে থেকেই বংশবৃদ্ধি করতে পারে। আর ইরানের প্রায় 58% কম্পিউটার এই স্পাই ক্রিমির কন্ট্রোলে চলে এসেছিল। এমনকি এটা যে কোনো কম্পিউটার ভাইরাসের থেকে 20 গুণ বেশি শক্তিশালী এবং 20 গুণ বেশি বুদ্ধিমান ছিল। এবার আমি বুঝতে পারছি যে এগুলো শুনে হয়তো আপনার কোনো সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তবে চিন্তার কোনো কারণ নেই। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ মিশন, যার নাম অলিম্পিক গেমস, এর পুরো গল্পটা আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় এক্সপ্লেন করব। আর হ্যাঁ, এই ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, যার উত্তর এই ভিডিওর মধ্যেই থাকবে। তো ভিডিওটা মন দিয়ে দেখুন আর সেই প্রশ্নটার উত্তর দিন কমেন্ট সেকশনে। আর ইন্ট্রোর পরে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে, যেটা আমাদের চ্যানেলের সাস্টেনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। স্টক মার্কেটে ইনভেস্ট করা আর প্রেডিকশন করা অনেক সহজ হয়ে গেছে, কারণ স্টক মার্কেট থেকে আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন। আর এখন অনেকে ফিউচার অপশন ট্রেডিংয়েও ইনভেস্ট করতে চায়, কারণ এখানে মার্কেট উপরে গেলেও যেমন ইনকাম করা যায়, তেমনই মার্কেট নিচে গেলেও ইনকাম করা যায়। কিন্তু অনেকে এটা বুঝতে পারেন না যে এটা কি তারা কিভাবে শুরু করবে। তাই আজ আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করবো একটা অ্যাপ্লিকেশন, যার নাম মার্কেটউলফ। এটা হলো একটা সেবি রেজিস্টার্ড অ্যাপ। সব থেকে ভালো ব্যাপার হলো, এই প্ল্যাটফর্মে কোনো রকম মেইনটেনেন্স চার্জেস লাগে না। শুধুমাত্র একবার 99 রুপিস দিয়ে আপনি পেয়ে যাবেন লাইফ টাইম ট্রেডিং প্ল্যাটফর্ম। আর হ্যাঁ, অন্যান্য ব্রোকারেজ প্ল্যাটফর্ম যেখানে 200 থেকে 300 টাকা করে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য নেয়, সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনে কোনো টাকাই নেওয়া হয় না এবং লাইফ টাইম আপনি ফ্রিতে ট্রেডিং করতে পারবেন। চলুন এবার আমি আপনাদেরকে এটা ইউজ করে দেখাই। তো প্রথমে আমি এই অ্যাপটা ওপেন করে নিলাম, তারপর নিজের পিন দিয়ে লগ ইন করলাম আর আমি সিলেক্ট করে নিলাম ইজি ওয়ে টু ট্রেড অপশনটা। এবার আমি সিলেক্ট করে নিতে পারবো যে আমাকে ঠিক কিসের ট্রেড নিতে হবে। আমি ব্যাংক নিফটি চুজ করলাম। ট্রেন্ড দেখে মনে হচ্ছে যে এটা নিচের দিকে যাবে, তাই আমি একটা অ্যামাউন্ট চুজ করে আমি সিলেক্ট করলাম ডাউন অপশন। আর লাস্ট টাইমে আমাকে চুজ করতে হবে ফাস্ট কিংবা ফাস্টার প্রফিট। আর প্রফিট বেশি করার জন্য আমি চুজ করলাম ফাস্টার প্রফিট। ব্যাস, এবার আমি আমার ট্রেড মনিটর করতে পারবো। এই অ্যাপ্লিকেশনের আরও একটা ভালো দিক হলো, আপনি এখানে অপশন ট্রেডিংয়ে মাত্র 999 টাকা দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন। কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনে 3 গুণ বেশি টাকা লাগে ইনভেস্ট করার জন্য। আর এখানে আরও একটা ফিচার আছে যেটা আপনাকে লস হওয়ার থেকে বাঁচাতে পারে, সেটার নাম হলো স্টপ লস। মার্কেটউলফ আপনাকে ট্রেডিং করার জন্য হেল্প করে। এদের ডেডিকেটেড সেবি রেজিস্টার্ড অ্যানালাইসিস টিম আছে, যারা আপনাকে প্রতিদিন ফ্রি রেকমেন্ডেশন দেবে। আর সব থেকে ভালো কথা হলো, এই অ্যাপের ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে সব থেকে লোয়েস্ট। আর আপনারা দেখতে পেলেন যে আমি কত সহজে এখানে 1541 টাকার প্রফিট বুক করে নিলাম, যেটা হলো 48% ইন লেস দ্যান 2 মিনিট। দেখুন, শুধুমাত্র অ্যানালাইসিস টিমের রেকমেন্ডেশন অনুযায়ী ট্রেডার্সরা নভেম্বর মাসে ঠিক কতটা প্রফিট বুক করেছে আপনি এই গ্রাফটা দেখে কিন্তু অনুমান করতে পারবেন। আর এটা কিন্তু ভেরিফাইড ডাটা। এই অ্যাপ্লিকেশনটা ইউজ করা অনেকটাই সেফ এবং ইজি, তাই আপনাদেরকে বলছি তাড়াতাড়ি যান আর চেক আউট করুন। লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। গো অ্যান্ড চেক মার্কেটউলফ। সালটা ছিল 2008। ইরানের নাতানজ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে সায়েন্টিস্টরা পারমাণবিক বোমা তৈরির প্রধান রসদ ইউরেনিয়াম 235 এনরিচমেন্টের কাজ করছিল। তখনই আচমকা সেই মেশিনগুলো স্টপ হয়ে যায় আর সাডেনলি ব্রেক লাগায় সেই মেশিনগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবার প্রথমে সায়েন্টিস্টরা ভাবে এটা হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট, কিন্তু যত সময় এগোতে থাকে ততই এই ধরনের সমস্যা বাড়তে থাকে। কখনো সেন্ট্রিফিউজগুলো যে গতিতে ঘোরা দরকার সেই গতি কমে যাচ্ছিল, আবার কখনো ইউরেনিয়াম পুনরায় আকরিকের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছিল। এবার এই এনরিচমেন্ট এবং সেন্ট্রিফিউজ আসলে কি, সেগুলো আমি ভিডিওতে আগে বলবো। তো এই সময় সায়েন্টিস্টরা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তারা মেশিনের কোনো রকম কোনো ফল্ট খুঁজে পায় না।
তারা সফটওয়্যারও চেক করে, কিন্তু তারা কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না। তবে দিন দিন সায়েন্টিস্টদের মনেও একটা খটকা লাগছিল, কারণ এই প্রবলেমগুলো প্ল্যান্টের বাকি মেশিনগুলোতে না, শুধুমাত্র ওই গুরুত্বপূর্ণ মেশিনগুলোতেই হচ্ছিল, যেগুলোর ব্যবহার হতো শুধুমাত্র ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য। এছাড়া এই মেশিনগুলোতে প্রবলেম করলেও যে কন্ট্রোলিং সিস্টেম ছিল তাতে কিন্তু কোনো প্রবলেম ছিল না। কন্ট্রোলিং মেশিনগুলো একেবারে ঠিকঠাকভাবে চলছিল, এমনকি যখন তারা টেস্ট করে তখনও কোনো প্রবলেম ধরা পড়ে না। তারা বারবার তাদের সিস্টেমকে রিসেট করে, নতুন করে সফটওয়্যার ইনস্টল করে, কিন্তু তারপরেও সেই একই সমস্যা হচ্ছিল। এবার এতদিন ধরেই প্রবলেমটা হচ্ছিল ইরানের নাতানস পারমাণবিক রিসার্চ সেন্টারে, কিন্তু ধীরে ধীরে ইরানের প্রায় 14টা ইন্ডাস্ট্রিয়াল সাইটেও এই একই সমস্যা দেখা দেয়। আর ঠিক তখনই ইরানের কাছে এমন কিছু তথ্য আসে যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। এই প্রথমবার শুধুমাত্র ইরান না, সারা বিশ্ব বুঝতে পেরেছিল একটা সাইবার ওয়ার ঠিক কিরকম হতে পারে আর ঠিক কতটা ভয়ানক হতে পারে। এবার এই ঘটনা 3 বছর আগে 2005 সালে ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ ইসরায়েলের প্রাইম মিনিস্টার এরিয়াল শ্যারনকে একটা রিপোর্ট জমা দেয়, যে রিপোর্টে লেখা ছিল যে ইরান আগামী 3 থেকে 4 বছরের মধ্যে একটা নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলবে, আর যদি ইরান এটা করতে সফল হয় তাহলে ইসরায়েলের উপরেই সবথেকে বড় বিপদ নেমে আসবে। তো এই মুহূর্তে ইসরায়েলের সামনে একটাই পথ ছিল, যে কোনো উপায়ে ইরানকে আটকানো। এরিয়াল শ্যারন এবার ইসরায়েলের আর্মিকে ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করার জন্য প্রস্তুত হতে বলেন। এবার ইরানের মতো এত শক্তিশালী একটা দেশকে আক্রমণ করার আগে ইসরায়েল চেয়েছিল তাদের বন্ধু দেশ আমেরিকাকে এই ব্যাপারে জানাতে, যাতে অ্যাটাকের পর যদি কোনো ব্যাকআপের দরকার হয় তাহলে সেটা যাতে আমেরিকা প্রোভাইড করতে পারে। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র। এবার বুশ যখন এই অ্যাটাকের কথা জানতে পারেন, তিনি সাথে সাথে ইরানের উপর কোনো ডাইরেক্ট অ্যাটাক করতে বারণ করেন, কারণ ইসরায়েল যদি ইরানের উপর অ্যাটাক করে তাহলে তার পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের উপর অ্যাটাক করবে, আর এতে একটা বড় যুদ্ধ বাঁধার সম্ভাবনা ছিল। কিন্তু অলরেডি আমেরিকা ইরাক এবং আফগানিস্তানেও যুদ্ধ লড়ছিল, আর এর মধ্যে যদি আবার ইরানের সাথে যুদ্ধ শুরু হয় সেটা আমেরিকার জন্য মোটেই সুবিধার হবে না। উল্টে মিডল ইস্ট থেকে আমেরিকার কন্ট্রোল সরেও যেতে পারে। কিন্তু সমস্যাটা গিয়ে দাঁড়ায়, যদি আমেরিকা বারণও করে তাহলে ইরান নিউক্লিয়ার বম বানিয়ে ফেলবে, আর সেক্ষেত্রেও আমেরিকার ক্ষতি হবে। ফলে কিছু না কিছু তাদের করতেই হতো। তো এই সময় জর্জ ডাব্লিউ বুশ দ্য সেক্রেটারি অফ স্টেট কন্টেলিজা রাইস এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন হেডলির সাথে একটা মিটিং করেন। উদ্দেশ্য একটাই, যে করেই হোক ইরানকে একটা পারমাণবিক বোমা বানানোর থেকে আটকাতে হবে, তবে কোনো যুদ্ধ বা স্ট্রাইক করা যাবে না। এমনভাবে পুরো বিষয়টা করতে হবে যাতে ইরান টেরও না পায়। এবার এই কাজে দায়িত্ব দেওয়া হয় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএ এবং ইউনাইটেড স্টেটস স্ট্র্যাটেজিক কমান্ড ইউএসএসসি-কে। এখানে ইসরায়েলের গুপ্তচর সংস্থার একটা উইং ইউনিট 8200-কেও রাখা হয়। আমেরিকায় এনএসএ বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন একজোট করার কাজ করত, ইউএসএসসি আমেরিকার পারমাণবিক শক্তির উপর কাজ করত, আর ইসরায়েলকে এই টিমের মধ্যে রাখা হয় কারণ ইসরায়েলের গুপ্তচর ততদিনে ইরানের ভেতর এতটাই সূক্ষ্মভাবে ঢুকে গেছিল যে ইরানের ওই নিউক্লিয়ার সেন্টারে কে কাজ করে, কখন কাজ করে, কার বাড়ি কোথায়, তার সমস্ত কিছু ডিটেলস ইসরায়েলের গুপ্তচরের কাছে ছিল। এবার বুশের অর্ডার পেতেই ইউএসএসসি কমান্ডার জেনারেল জেমস কার্টরাইট একটা সাইবার উইং তৈরি করে, যেটাকে আজ আমরা ইউনাইটেড স্টেটস সাইবার কমান্ড নামে জানি, যেটা বর্তমানে আমেরিকার সাইবার ওয়ারের প্রধান অংশ। আর ইরানের এই পারমাণবিক বোমা তৈরির স্বপ্নকে ভাঙার জন্য শুরু হয় মিশন অলিম্পিক গেমস। এই মিশনের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, কারণ তাদের টার্গেট ছিল এমন একটা জায়গা যেখানে সিকিউরিটি ছিল টপ নচ। ফলে ওই প্ল্যান্টে আমেরিকা বা ইসরায়েলের কোনো গুপ্তচর যাবে আর জেমস বন্ডের মতো সবকিছু ধ্বংস করে দিয়ে চলে আসবে, এটা সম্ভব ছিল না। আবার যদি ইরান সরাসরি কোনো প্রমাণ পেয়ে যায় যে ইসরায়েল এবং আমেরিকা তাদের প্ল্যান্টে অ্যাটাক করেছে, সেটাও একটা বড় যুদ্ধের কারণ হতে পারত। প্রশ্ন হচ্ছে তাহলে উপায় কি? উপায় একটা বের হয়। একটা পারমাণবিক বোমা তৈরির প্রধান রসদ হচ্ছে ইউরেনিয়াম। তেল যেমন খনি থেকে তুলেই আমরা গাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি না, তার আগে তেলটাকে শোধন করতে হয়, তেমনি ইউরেনিয়ামও খনি থেকে তুলে সেটাকে জ্বালানি বা বোমা হিসাবে ব্যবহার করা যায় না। প্রথমে ওই ইউরেনিয়ামকে একটা বদ্ধ চেম্বারের মধ্যে রেখে ভীষণ গতিতে ঘোরানো হয়, প্রতি মিনিটে প্রায় 90,000 বার। এতে ওই বদ্ধ টিউবের গায়ে ইউরেনিয়াম 235-এর কণাগুলো জমা হয়, আর এই প্রক্রিয়াটিকে বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট, বা পাতি বাংলা ভাষায় বলতে গেলে ইউরেনিয়ামের শোধন। এবার আকরিক ইউরেনিয়ামকে যদি মাত্র 5% এনরিচ করা হয় তাহলে সেটা কিন্তু পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হয়ে যায়। আর আপনাদেরকে বলে দেই যে মাত্র 1 কেজি ইউরেনিয়াম দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করা যায়, সেই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে গেলে প্রায় 27 লক্ষ কেজি কয়লার দরকার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউরেনিয়াম ঠিক কতটা পাওয়ারফুল একটা জ্বালানি। কিন্তু একটা পারমাণবিক বোমা তৈরির জন্য এই ইউরেনিয়ামকে প্রায় 95% এনরিচ করতে হয়, আর এই এনরিচমেন্টটাই পারমাণবিক বোমা বানানোর সামনে সবথেকে বড় বাধা।
যদি আপনার কাছে প্রপার সেন্ট্রিফিউজ না থাকে, মানে যে টিউবে এই শোধন হয় সেটা যদি আপনার কাছে না থাকে, তাহলে বোমা বানানো এক প্রকার অসম্ভব। শুরুতে কিন্তু ইরানের কাছে এই ধরনের কোনো সেন্ট্রিফিউজ ছিলই না। তো প্রশ্ন হচ্ছে, ইরান এই সেন্ট্রিফিউজ কোথা থেকে পেল? তো এখানে ইরানকে সাহায্য করেছিল পাকিস্তানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট আব্দুল কাদের খান, যে বেআইনিভাবে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার পলিফারেশন ল ভেঙে পারমাণবিক বোমা বানানোর টেকনোলজি ইরানকে সাপ্লাই করেছিল। আর আমেরিকা এবং ইসরায়েলের কাছে এই তথ্য আগে থেকেই ছিল। তারা ঠিক করে তারা ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের এই সেন্ট্রিফিউজগুলোকেই অ্যাটাক করবে। তারা এমন একটা কোড বানাবে যেটা এই সেন্ট্রিফিউজগুলোর স্পিড কখনো বাড়িয়ে দেবে, আবার কখনো কমিয়ে দেবে, আবার কখনো হঠাৎ করেই সেগুলো বন্ধ করে দেবে, যাতে কেউ বুঝতেই পারবে না যে এটা ঠিক কিভাবে হচ্ছে। কিন্তু 2000 কিলোমিটার দূর থেকে আমেরিকায় বসে এই কাজটা করা মোটেই সম্ভব ছিল না। আর তখন তারা এমন কিছু করে যেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। সময়টা ছিল 2010। মিশন অলিম্পিক গেমস শুরু হওয়ার প্রায় 5 বছর পরের কথা বলছি। একটা বেলারুশিয়ান সাইবার সিকিউরিটি কোম্পানি ইরানের এক ক্লায়েন্টের কাছ থেকে একটা অদ্ভুত সমস্যার ব্যাপারে জানতে পারে। এই ক্লায়েন্টের কম্পিউটারটা নিজে থেকেই বারবার করে রিস্টার্ট হচ্ছিল। পুরো কম্পিউটারের হার্ড ড্রাইভ নিজে থেকেই ডিলিট হয়ে যাচ্ছিল। এমনকি নতুন করে উইন্ডোজ ইনস্টল করার পরেও কোনো লাভ হচ্ছিল না, আর বারবার সেই একই সমস্যা দেখা যাচ্ছিল। এবার যখন ওই সিকিউরিটি কোম্পানি ওই কম্পিউটারটাকে চেক করে, তারা একটা 500 কেবির ফাইল খুঁজে পায়, যার নাম স্টাক্সনেট। এবার সাধারণত কম্পিউটারে যে ভাইরাসগুলো হয় সেগুলো সাইজ হয় 10 থেকে 15 কেবি, কিন্তু সেখানে এই ফাইলটার সাইজ ছিল 500 কেবি। এতে সাইবার এক্সপার্টদের একটু খটকা লাগে যে এত বড় একটা ফাইল কিভাবে লুকিয়ে থাকতে পারে। এবার তারা এই ফাইলটাকে একটা পেন ড্রাইভে করে খুবই পাওয়ারফুল একটা পিসিতে কপি করে, যে পিসি দিয়ে তারা সাইবার সিকিউরিটিতে থ্রেট ডিটেকশনের কাজ করত। মানে ধরে নিন খুবই পাওয়ারফুল একটা কম্পিউটার। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই ফাইলটা কপি করার সাথে সাথেই সেই পাওয়ারফুল পিসিটা ইনফেক্টেড হয়ে যায়। না কোনো ওয়ার্নিং, না কোনো ডিটেকশন। এমনকি তার ওই ফাইলটা কপি করার পর সেটা ওপেন পর্যন্ত করেনি, ফাইলটা নিজে থেকেই সেই কম্পিউটারে ইনস্টল হয়ে যায়। আর আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আটকানোর জন্য ঠিক এই ফাইলটাই তৈরি করেছিল। এবার আপনি হয়তো বলবেন, ব্যাস এইটুকুই। কিন্তু ওয়েট, এবার আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যেটা শোনার পর আপনি আপনার হাতে নিজের ফোনটা ধরতেও ভয় পাবেন। একটু আগে আমি বললাম যে ওই ফাইলটা নিজে থেকেই পিসিতে ইনস্টল হয়ে যাচ্ছিল, যেটা কম্পিউটারের ভাষায় এক প্রকার অসম্ভব। যখন কোনো পিসিতে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করা হয়, তখন ওই সফটওয়্যারের একটা ডিজিটাল সার্টিফিকেটের দরকার হয়, যে সার্টিফিকেটের মাধ্যমে আমাদের কম্পিউটার বুঝতে পারে যে এটা কোনো ট্রাস্টেড এবং রেপুটেড ব্র্যান্ডের সফটওয়্যার, আর এটা আমাদের পিসিতে কোনো ক্ষতি করবে না। এবার সাধারণ যে কম্পিউটার ভাইরাসগুলো হয়, তারা কি করে, এই ডিজিটাল সার্টিফিকেটগুলোর ফেক কপি বানায়, বা বলতে পারেন জাল সার্টিফিকেট তৈরি করে। এবার আপনার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে, তাহলে তারা খুব সহজেই এই জাল সার্টিফিকেটগুলো ধরে ফেলে। এর ফলে আপনার কম্পিউটারে সেই ভাইরাস ইনস্টল হতে পারে না। কিন্তু এই স্টাক্সনেটের কাছে কোনো ফেক না, বরং দুটো ভ্যালিড সার্টিফিকেট ছিল, যে দুটো হলো জেমাইক্রন এবং রিয়েলটেক কোম্পানির, যে কোম্পানিগুলোর ড্রাইভ মোটামুটি আমাদের সবার কম্পিউটারে রয়েছে। ইভেন আমি এই যে মাইকটা দিয়ে রেকর্ড করছি, এই মাইকে অডিও রেকর্ডিংয়েও রিয়েলটেক কোম্পানির ড্রাইভ ইউজ করা হচ্ছে। এবার একটা কোম্পানি থেকে ডিজিটাল সার্টিফিকেট চুরি করা মানে একটা ব্যাংকের ভল্ট থেকে চুরি করা, যে ব্যাংকটা একটা অন্য ভল্টের মধ্যে রয়েছে। মানে ধরে নিন এক প্রকার ইম্পসিবল একটা কাজ। তো প্রশ্ন হচ্ছে, স্টাক্সনেট এই দুটো ভ্যালিড সার্টিফিকেট কোথা থেকে পেল? এবারে স্টাক্সনেট একবার কোনো পিসিতে ঢুকে গেলে, সেই কম্পিউটারের সাথে কানেক্টেড সব কম্পিউটারে সে নিজে থেকে মানে বংশবৃদ্ধি করবে। যদি আপনি একটা পেন ড্রাইভ ওই পিসিতে ইনসার্ট করেন, তাহলে স্টাক্সনেট নিজে থেকেই সেই পেন ড্রাইভে চলে যাবে। আবার ওই পেন ড্রাইভটাই আপনি যখন অন্য কোনো কম্পিউটারে ইনসার্ট করবেন, তখন সেই পেন ড্রাইভ থেকে স্টাক্সনেট নতুন কম্পিউটারে নিজে থেকেই চলে যাবে, এবং আপনি সেটা ধরতেও পারবেন না। এমনকি প্রিন্টার, ওয়াইফাই, ব্লুটুথ সব কিছুর মাধ্যমে এটা ছড়িয়ে যাবে। আর এখানেই পার্থক্য হলো একটা ভাইরাস এবং ওর্মের মধ্যে। একটা কম্পিউটার ভাইরাসকে ইনস্টল করতে হয়, এরা নিজে থেকে বংশবৃদ্ধি করতে পারে না, যেটা একটা ওর্ম পারে। তো ইনস্টলের পরেই স্টাক্সনেট ওই কম্পিউটারে CMN7 নামের সফটওয়্যার খুঁজতে থাকে। এই CMN সফটওয়্যার দিয়ে ইরানের সেন্ট্রিফিউজগুলো চলতো। এবার যদি ওই কম্পিউটারে CMN সফটওয়্যার না থাকে, তাহলে স্টাক্সনেট কিছুই করবে না, চুপচাপ ইন্টারনেটের মাধ্যমে আপডেট হতে থাকবে। আর যখনই অন্য কোনো ডিভাইস তার সাথে কানেক্ট হয়ে যাবে, সেটা সেই ডিভাইসের মধ্যেও ছড়িয়ে যাবে। এবার যখন স্টাক্সনেট CMN সফটওয়্যার খুঁজে পায়, এটা সেই সফটওয়্যারকে অ্যাটাক করে। তো এবার প্রশ্ন আসবে, এই ওর্ম, যেটাকে আমি স্পাই ক্রিমি বলছি, এবং হ্যাকাররা একটা সফটওয়্যারকে কিভাবে অ্যাটাক করে? দেখুন, যখন কোনো সফটওয়্যার নতুন করে তৈরি করা হয়, তার মধ্যে অনেকগুলো বাগস থাকে, মানে কিছু ফল্ট থেকে যায়, যেগুলোর মাধ্যমে ওই সফটওয়্যার হ্যাক করা যেতে পারে। এবার রেপুটেড কোম্পানিগুলো যেমন গুগল, অ্যাপেল, এরাই বাগগুলো খোঁজার জন্য অল টাইম নিজেদের টিম তৈরি করে রাখে, যাতে এগুলোকে তারা খুঁজে ফিক্সড করে নিতে পারে। এতে তাদের সফটওয়্যার আরও বেশি সিকিউর হয়ে যায়।
এবার সিএমএন এর মতো রেপুটেড কোম্পানিগুলো বছরে প্রায় 10 লাখ বার টেস্ট করার পর হয়তো একটা বাগ খুঁজে পায়। অনেক সময় আমার বা আপনার মতো সাধারণ মানুষরাও যারা কম্পিউটার এক্সপার্ট হয় তারাও মাঝে মাঝে এই বাগসগুলো খুঁজে পায়। আর এই বাগসগুলো খুঁজে আপনি যদি কোনো কোম্পানিকে ইনফর্ম করেন তাহলে সেখান থেকে আপনাকে প্রাইজ বানিয়ে দেওয়া হয়। ধরুন আপনি যদি অ্যাপেলের একটা বাগ খুঁজে পান তাহলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন। কিন্তু অনেকে আবার বেশি টাকার লোভে এই বাগসগুলোই হ্যাকারদের কাছে বিক্রি করে দেয়, আর হ্যাকাররা সেই বাগসগুলোর উপর কাজ করে এবং সেই সিস্টেমটাকে হ্যাক করার চেষ্টা করে। এবার এই যে স্টাক্সনেটের কথা আমি বলছি, এটা যে সিএমএন সফটওয়্যারকে হ্যাক করেছিল তার জন্য স্টাক্সনেটের কাছে 4টা 0-ডে বাগ ছিল। ভাবুন একবার, এই স্টাক্সনেট তৈরি করার জন্য ইসরায়েল এবং আমেরিকা ঠিক কি পরিমাণ টাকা ঢেলেছিল, আর ঠিক কত বড় একটা টিমের দরকার হয়েছিল, সুপার কম্পিউটারের দরকার হয়েছিল, যেটাই শক্তিশালী স্পাইক ক্রিমিটাকে তৈরি করেছিল। এবার সিএমএন অ্যাটাক করার পরেই শুরু হয় স্টাক্সনেটের আসল খেলা। তারা সেন্ট্রিফিউজগুলোর স্পিড কমাতে বাড়াতে থাকে, এর ফলে সেগুলো বিকল হতে শুরু করে। আর স্টাক্সনেটের অ্যাটাকে ইরানের প্রায় কয়েক হাজার সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যায়, আর ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে এটা প্রায় কয়েক দশক পিছিয়ে দেয়। তবে এর কিন্তু এখানেই শেষ হয় না। মাত্র 2 বছরের মধ্যে ইরানের প্রায় 58% কম্পিউটারে স্টাক্সনেট ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার 18%, ভারতের 8%, এমনকি খোদ আমেরিকারও 1% কম্পিউটারে এই স্টাক্সনেট ঢুকে পড়ে। স্টাক্সনেট এই সময় কোনো রিয়েল লাইফ ভাইরাসের থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল। এবার ভয়ানক বিষয় যেটা হলো সেটা হলো এই সিএমএন সফটওয়্যার কিন্তু শুধুমাত্র নিউক্লিয়ার প্ল্যান্টেই ব্যবহার হয় এমন কিন্তু নয়। পাওয়ার প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ট্রেন সিগন্যাল, মিলিটারি হার্ডওয়্যার, অয়েল রিফাইনারি, পাওয়ার গ্রিড, এমন আরও বহু জায়গায় ব্যবহার করা হয়। ভাবুন, এই কোডে যদি এমন কিছু লাইন লিখে দেওয়া হয় তাহলে একটা দেশকে আপনি চোখের নিমিষে অন্ধকার করে দিতে পারবেন। ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন মাঝ আকাশ থেকে ভেঙে পড়া, জলের পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া, কি কি হতে পারে জাস্ট একবার ভাবুন। আর এই জন্য এই ধরনের অ্যাটাককে একটা সাইবার ওয়ার বলা হয়, যেটা কোনো রিয়েল লাইফ মিলিটারি যুদ্ধের থেকে কম না। আরও ভয়ানক যে ব্যাপারটা হলো সেটা হলো এই স্টাক্সনেট তৈরির আগে কারোর কোনো ধারণাই ছিল না যে এমন কিছু থাকতে পারে, কিন্তু স্টাক্সনেট সামনে আসতেই তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবার সামনে চলে আসে। আজ হ্যাকাররা স্টাক্সনেটকে কপি করে এর থেকে আরও বিধ্বংসী বেশ কিছু ভাইরাস এবং ওর্ম তৈরি করেছে, যার মধ্যে প্রথমেই নাম আসে ডুকু, যেটা ইন্ডাস্ট্রিয়াল সাইটের ইনফরমেশন চুরি করে নেয় এবং সেগুলোর উপর নজরদারি চালায়। ফ্লেম, যেটা আপনার কম্পিউটার বা ফোনের ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে আপনি কি বলছেন, কি করছেন তার সব কিছুর উপরে তারা নজর রাখতে পারবে। গাউস, যেটা আপনার ফাইন্যান্সিয়াল ডাটা চুরি করে নিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথমবার ইরানের নাতানজে এই স্টাক্সনেট কিভাবে পৌঁছেছিল? কারণ এই নিউক্লিয়ার সাইট তো বাইরের জগতের সাথে পুরোপুরি ডিসকানেক্টেড ছিল এবং এখানে সিকিউরিটিও ছিল একেবারে টপ নচ। তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমেরিকা এই মিশনে ইসরায়েলকে রেখেছিল কারণ ইসরায়েল জানতো ওই প্ল্যান্টে কারা কারা কাজ করে। এই প্ল্যান্ট ইন্টারনেট থেকে তো ডিসকানেক্টেড ছিল, কিন্তু কাজের জন্য মাঝে মাঝে সায়েন্টিস্টরা নিজেদের সাথে ল্যাপটপ বাড়িতে নিয়ে যেত। আর মনে করা হয় ইসরায়েল এমনই কোনো সায়েন্টিস্টের ল্যাপটপে পেন ড্রাইভ ইনসার্ট করেছিল এবং সেই পেন ড্রাইভের মাধ্যমে নিজে থেকেই স্টাক্সনেট সেই ল্যাপটপে চলে যায়। আর সেই ল্যাপটপ যখন ওই নিউক্লিয়ার প্ল্যান্টে যায় তখন সেই ল্যাপটপ থেকে পুরো প্ল্যান্টের কম্পিউটারে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে আমেরিকা বা ইসরায়েল কখনো এই অ্যাটাকের কথা স্বীকার করেনি। অন্যদিকে ইরান ওপেনলি স্টাক্সনেটের যে অ্যাটাক তাদের উপর হয়েছিল এ কথা তারা স্বীকার করে। এমনকি এর পাল্টা জবাবে ইরানও একটা শক্তিশালী সাইবার ওয়ার টিম তৈরি করে, যারা 2012 সালে অপারেশন আবাবিল লঞ্চ করে। এতে আমেরিকার নামি দামি ব্যাংকগুলোর নেটওয়ার্কে অ্যাটাক করা হয়, নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে অ্যাটাক করা হয়। তবে আজকের দিনে কিন্তু স্টাক্সনেটের থেকে অনেক ভয়ানক এবং শক্তিশালী কম্পিউটার ওর্ম এবং ভাইরাস অ্যাভেলেবেল আছে, যেগুলো হয়তো কোনো দেশের মিলিটারি সিস্টেমে অলরেডি ঢুকে গেছে আর ওয়েট করে আছে নেক্সট কমান্ডের জন্য। এবার প্রশ্ন আপনার কাছে, আমেরিকার কোন প্রেসিডেন্টের আন্ডারে এই স্টাক্সনেট ভাইরাসটাকে তৈরি করা হয়েছিল? কমেন্ট করে উত্তর জানান। যাদের উত্তর ঠিক হবে তাদের কমেন্ট আমি হার্ট দিয়ে দেবো। আর এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও যদি আরও দেখতে চাও এবং স্পাই ভিডিও যদি আরও দেখতে চাও কমেন্ট করে সেটাও জানাও। মার্কেট উলফ, এটা হলো একটা সেবি রেজিস্টার্ড অ্যাপ। শুধুমাত্র একবার 99 রুপিস দিয়ে আপনি পেয়ে যাবেন লাইফ টাইম ট্রেডিং প্ল্যাটফর্ম, আর এটা অলরেডি 2 মিলিয়ন মানুষ ইউজ করছেন। আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যান এবং চেক করুন মার্কেট উলফকে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।